শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশের খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি আহমেদ রেজা। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এ মাসের মাঝামাঝি নিজেদের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চায় গ্লোব বায়োটেক। এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনা ভ্যাকসিন উৎপাদনের ওষুধ প্রশাসনের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে গ্লোব বায়োটেক। আগামী 2-1 সপ্তাহের মধ্যেই সে অনুমোদন মিলতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন। বলেন, 3 ধাপে হবে ক্লিনিক্যাল ট্রায়াল, যার জন্য সময় লাগবে প্রায় 5 মাস। সেটি সম্পন্ন করা গেলে আগামী জুনের মধ্যেই বাজারে আসবে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচার আমাদের আর কোনো বাধা নেই। শুধু সামনে আছে শুধু বিএমআরসির ইথিক্যাল ক্লিয়ারেন্স। আর যেহেতু ডিজিডিএ আমাদেরকে ফ্যাসিলিটি ভিজিট করে আমাদেরকে ট্রায়ালের জন্য ম্যানুফ্যাকচার লাইসেন্স দিয়েছে, তা আমরা আশা করি ডিজিডিএ থেকেও আমাদের যে প্রোটোকলের অ্যাপ্রুভালটা আমরা খুব সহজে পেয়ে যাব। তো পেলে এটা আমরা এই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে আমাদের ক্লিনিক্যালটা শুরু হতে পারে। এটা নর্মাল যে বাসাবাড়ির যে রেফ্রিজারেটর, সেই রেফ্রিজারেটর সেটা 1 মাস পর্যন্ত সেটা স্টেবল থাকবে। এবং আমরা যদি লং টার্মের জন্য সেটা স্টোরেজ করতে চাই, সেটা -20-তে এটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকবে। প্রাইস নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু ভ্যাকসিনেশনে পুরস্কার প্রাপ্ত। তো গভর্নমেন্ট যদি এগিয়ে আসে তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা খুব সুলভ মূল্যে কিন্তু মানুষকে দেওয়া যাবে। এবং গভর্নমেন্ট যদি 100% এগিয়ে আসে, সেক্ষেত্রে এটা ফ্রি অফ কস্টে কিন্তু এটা মানুষকে দেওয়া যাবে। দেশে করোনা ভাইরাসের পরিবর্তিত 6টি নতুন ধরন মিলেছে, যা এর আগে বিশ্বের কোথাও পাওয়া যায়নি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক এ তথ্য প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, সিলেট বিভাগে নতুন 30 ধরনের পরিবর্তিত ভাইরাসের সন্ধান পেয়েছেন গবেষকরা। নতুন পাওয়া ভাইরাসের মধ্যে 6টি প্রোটিন লেভেলে পরিবর্তিত এবং এর আগে কোথাও দেখা যায়নি। বাকি 24টি ধারা বাংলাদেশের নতুন, তবে বিশ্বের অন্যান্য দেশে রয়েছে। 10টা সিকোয়েন্সিং করেছি, যেটাকে পরিবর্তিত রূপ বলা হচ্ছে। এটা আসলে করোনা ভাইরাসের স্ট্রেইন 10টাই অনলি। এই 10টার ভিতরেই অ্যাকচুয়ালি পাওয়া গেছে 30টা, যেটা বলা হচ্ছে ইউনিক ফর বাংলাদেশ। এর ভিতরে 6টা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা আগে কোথাও পাই নাই। এই ফাইন্ডিংসটা বরঞ্চ আমাদের রিকভারি, আমাদের জন্য আরেকটা ভালো ওয়েজ বের করে দিবে যে এই ধরনের ভ্যাকসিন, স্পেসিফিক ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 17 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 978 জন। মৃত 17 জনের মধ্যে 15 জন পুরুষ ও 2 জন নারী। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,687। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,544 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,18,898 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,021 জন। মোট সুস্থ 4,63,480। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের 30টি দেশে চলছে ভ্যাকসিন কার্যক্রম। যুক্তরাষ্ট্রের, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের ধনী দেশগুলোয় চলছে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি। বেশিরভাগ দেশই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনকে দিয়েছে অনুমতি। তবে যুক্তরাজ্যে এই টিকার পাশাপাশি প্রয়োগ করা হয়েছে অক্সফোর্ডের প্রতিষেধক। কিন্তু দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মঙ্গলবার এর সতর্কবার্তা দেন WHO মহাপরিচালক। এদিকে শীর্ষ মার্কিন স্বাস্থ্যবিদ ফাউচির হুঁশিয়ারি, দিনে 10 লাখ ডোজ টিকা প্রয়োগ না করলে সামলানো মুশকিল যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি। করোনার বিস্তার রোধ, সংক্রমণের হার হ্রাস, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন রক্ষায় কাজ করছি আমরা। উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দেয়া হচ্ছে কার্যকর প্রমাণিত ভ্যাকসিন, কিন্তু কঠিন ও দীর্ঘ রাস্তাটি পেরোতে সবাইকে একযোগে কাজ করতে হবে, অন্যথায় কষ্টকর হবে ভাইরাসের রূপ পরিবর্তন ঠেকানো। This is not easy. ট্রায়াল শেষের আগেই ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে চলছে বিতর্ক। এ পর্যন্ত করোনার 2 কোটি ডোজ ভ্যাকসিনও প্রস্তুত করেছে তারা। আছে 70 কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা। কার্যকারিতা নিশ্চিতের আগে কোন যোগ্যতায় টিকাটি ছাড়পত্র পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও। বিরোধীদের অভিযোগ, আত্মনির্ভর ভারতের প্রমাণ দেখাতেই মোদী প্রশাসনের এই তড়িঘড়ি।
মহামারীর কারণে জনমানব শূন্য 3 কিংস প্যারেড অনুষ্ঠিত হলো স্পেনে। মূলত শিশু যিশু খ্রিস্টের সাথে 3 জ্ঞানী রাজা মেলোসোয়ের, ক্যাসপার ও থেজারের সাক্ষাতের ঘটনাই বাইবেলে বর্ণিত হয়েছে ইপিফেনি নামে, যা প্রতি বছর ইউরোপের দেশগুলো বেশ ঘটা করেই পালন করে। করোনার মধ্যে রেমিটেন্স বেড়ে যাওয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি অভিবাসীদের কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। সে সঙ্গে দালালদের খপ্পরে না পড়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অর্থনীতিকে সচল রাখা, আমাদের ফরেন রিজার্ভ বাড়ানো, এক্ষেত্রে প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। এখন আমি বলবো যারা অভিবাসী রয়েছেন, দীর্ঘদিন বিদেশে আছেন, প্রবাসে আছেন, দেশে বিনিয়োগ করতে পারেন, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কি না, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। করোনার ভ্যাকসিন নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, ভ্যাকসিন নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার, তাই জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা অনিশ্চিত হয়ে পড়েছে। দাবি করেন, একনেকে অনুমোদন হওয়া বাজেটে দুর্নীতির সুযোগ রাখা হয়েছে। বিনামূল্যে জনগণের টিকা পাওয়ার অধিকার নিশ্চিতের দাবি জানান ডক্টর মোশাররফ। এখন করোনার ভ্যাকসিন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে সরকার। সরকার করোনা ভ্যাকসিন পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় জনগণের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছানো এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। যদিও গতকাল তড়িঘড়ি করে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রায় ৬,০০০ কোটি টাকা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেও রাখা হয়েছে বিশাল দুর্নীতির খাত। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হতে পারে আসছে মার্চে। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের ১ যুগ পূর্তি উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়নের অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলকে স্পর্শ করেছে। আমরা এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারিনি। ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। আমরা আশা করছি মার্চ মাসের দিকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী সময় মতো সিদ্ধান্ত নেবেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলীয় সভাপতি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও আপন ছোট ভাই মির্জা কাদের বিষয়ে এসব কথা বলেছেন। তবে এখনও আগের বক্তব্যে অটল আছেন মির্জা কাদের। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি সহ বিভিন্ন ইস্যুতে দেয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিএনপির দুর্গ ভাঙছে কতটুকু সেটা আমি বলছি। এখানে ৩-৪টা কনস্টিটুয়েন্সি ছাড়া আর বাকিগুলাতে যারা বলে খাইব ফেয়ার ইলেকশন হলে 10টা তো এতটা চলিয়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাতের অধিকার দিয়েছে, ভোটের অধিকার আমরা এখনো পাই নাই। হয়েছে ভোট চুরি সরকার আমলে হয়েছে, আমাদের গত নির্বাচনেও ভোটে অনিয়ম হয়েছে। আমি যদি এ কথাগুলা বলতে চাই, এখন আমার এই যে গদ্দান ব্যাগে ভাঙিয়ে লাগবে। এটাকো দুর্নীতির লগে প্রশাসন জড়িত নাই ভাই। তারা এখন মনে করে যে শেখ হাসিনারা আমরা জিতেছি, যা ইচ্ছা তা করুন। শেখ হাসিনা যে ব্যবস্থাই নেবেন দলের সভাপতি হিসাবে, এ ব্যাপারে
আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউই ছাড় পাবে না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি, এটা কারো ক্ষেত্রে এটা বিশেষ কোনো ছাড় দেওয়ার বিষয় নয়, এটা সুযোগও নেই। বাষ্পরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা 13 মামলায় বিএনপির 178 জন নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গনি ও রিয়াজউদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আদেশ দেন গত 12 নভেম্বর দুপুরের পর থেকে রাত 8:30 পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট 11টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলায় আসামি করা হয় বিএনপির কয়েকশো নেতাকর্মীকে। 14টা থানায় মামলা হয়েছিল। টোটাল আসামির সংখ্যা ছিল প্রায় 496 জন। এর মধ্যে অনেকেরই জামিন ইতিপূর্বে হয়েছে। আজকে 178 জনের আগাম জামিন মহামান্য হাইকোর্ট ডিভিশন আগাম জামিন দিয়েছেন এবং আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং মহানগর দায়রা জজ আদালতে তাদেরকে সারেন্ডার করতে বলা হয়েছে। করোনার কারণে প্রায় বছর খানেক হতে চলল পড়ালেখা বন্ধ। সামনে বিসিএস পরীক্ষা, তাই অনার্স মাস্টার্স সহ বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবাসিক হল বন্ধ রেখে এই পরীক্ষা নেয় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থী শিক্ষকদের মতামত নিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে। অবশ্য হল বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গত কয়েক দশকে আবাসিক হল বন্ধ রেখে একাডেমিক কার্যক্রম চালানোর নজির নেই। ম্যাচই একই অবস্থা, 4-5 জন এক রুমে থাকতে হবে। আর হুট করে এসে আমাদের ম্যাচ ঠিক করা, বেড নেওয়া, হল থেকে নেওয়া একটা চাপ। তারা যদি আমাদের পরীক্ষা না নিত তাহলে আমরা বাড়িতে থাকতাম। এখন তারা আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের তো ম্যাচে থাকতে হচ্ছে অথবা কোথাও না কোথাও থাকতে হচ্ছে। সেখানে আমরা কতটুকু স্বাস্থ্য ঝুঁকিতে আছি সেটা একটা প্রশ্নের ব্যাপার। হলে থাকার মাধ্যমে আমাদেরকে পরীক্ষাটা নেওয়া হবে, তাহলে আমি মনে করি সেটাই মঙ্গল হবে আমাদের জন্য। যেহেতু সব কিছু স্বাভাবিকভাবে চলতেছে, স্বাস্থ্যবিধি মেনে আমি মনে করি হল খুলে দেওয়া উচিত। শর্ত সাপেক্ষে এরা যদি হলটা খুলে দিত তাহলে আমাদের যে মানসিক দুশ্চিন্তাটা দূর হইতো এবং ছেলে মেয়েদের লেখাপড়ার মানটা ভালো হইতো। বিশ্ববিদ্যালয় সব কিছু যেহেতু স্বাভাবিক, এক একটা ইয়ার যদি ধাপে ধাপে পরীক্ষা নেয় স্টুডেন্টদের জন্য খুলে দিলে খুবই উপকার হবে। যেভাবে তাদের নিজেদের আশ্রয় খোঁজার জন্য ঠেলে দিচ্ছি, এটা বরং তাদের জন্য অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করবে এবং তারা নিজেরাও অন্যদের জন্য স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করবে। আমাদের এত বড় বড় হল আছে, শূন্য পড়ে আছে, কেন কোন যুক্তিতে এই পরীক্ষার্থীদের হলে রাখা হচ্ছে না, হলটা বন্ধ আছে? আমি সম্পূর্ণ অপরাগ এটা বুঝতে। বিশ্ববিদ্যালয় চলবে, হল খোলা থাকবে না, সেটি তো কোনো চিন্তার মধ্যেই থাকে না। কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ কিছু চিন্তা, এগুলো বিভাগকে সংযুক্ত করে, বিভাগকে দায়িত্ব অর্পণ করে শিক্ষার্থীদের সাথে আলোচনার সাপেক্ষে তখনই পরীক্ষাটা হওয়ার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলছে। রাঙামাটিতে সেন্ট ট্রিজার স্কুলের সরকারি নির্দেশনা অমান্য করে বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই পুনঃভর্তি, অ্যাসাইনমেন্ট, গ্রন্থাগার, টিফিন ও উন্নয়ন ফি বাবদ কোনো টাকা নেওয়া যাবে না। কিন্তু এই নির্দেশনা মানছে না বলে অভিযোগ অভিভাবকদের। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পুনর্বর্তী 4000 টাকা নিবে। এখন এক মাসের বেতন চায় 4000 টাকা নিতেছে। বিএম স্কুলে কিন্তু 2 মাসের সাত দিচ্ছে, 2 মাসের, কিন্তু এখানে তো এই 7টা দেয় নাই। ফুল ডিসেম্বর মাসের বেতন পর্যন্ত আমাদেরকে দিতে হচ্ছে। প্রজ্ঞাপনে লেখা আছে 19 আপনার কোভিডের জন্য আপনার টিউশন ফি ছাড়া অন্য যে উন্নয়ন বাবদ বা যে ফিগুলো আছে এগুলি আপনার ফেরত দেওয়ার জন্য। তা আমরা ওনাদের কাছে এই জিনিসটা নিয়ে আবেদন করলাম, ওনারা এটা মানতে রাজি না। চাইলে স্কটল্যান্ডে ঢুকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তরসূরি জো বাইডেনের শপথ অনুষ্ঠানে এড়াতে চাচ্ছেন এ গুজবের মাঝে স্কটিশ ফার্স্ট মিনিস্টার দিলেন হুঁশিয়ারি। জানান জরুরি কারণ ছাড়া মহামারীর মধ্যে কাউকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলেন গলফ খেলার জন্য স্কটল্যান্ড ভ্রমণকে গুরুত্বপূর্ণ বিবেচনার সুযোগ নেই।
নিয়মটি ট্রাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য। নির্বাচনে পরাজয়ের পর বেশ কবার স্কটল্যান্ডে গেছেন প্রেসিডেন্ট। দেশটিতে রয়েছে তার একটি গলফ রিসোর্ট। এদিকে ওয়াশিংটনে সহিংস বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। দাবি প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানালো ইরান। সমরবিদ কাশেম সুলাইমানি হত্যার ঘটনায় দ্বিতীয়বারের মতো এই পদক্ষেপ নিল দেশটি। একই সাথে ওয়াশিংটনের 48 শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেফতার জানানো হয় আহ্বান। বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত সুলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকী ছিল 3 জানুয়ারি। এই হত্যাকাণ্ডে ট্রাম্পকে মূল অপরাধী আখ্যা দিয়েছেন তেহরান। অবশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনুরোধ বিবেচনা করা হয় না, এমনটা জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংগঠন। হরমুজ প্রণালীতে 20 ক্রু সহ আটক তেলবাহী জাহাজ মুক্ত করতে ইরানের সাথে আলোচনা চায় দক্ষিণ কোরিয়া। বুধবার পারস্য উপসাগরীয় এলাকায় পৌঁছেছে প্রতিনিধি দল। সিউল জানায় কূটনৈতিক পথেই সমাধান চায় তারা। অবশ্য ক্রুদের জব্দের বিষয়টি অস্বীকার করেছে তেহরান। দেশটির রেভলিউশনারি গার্ডসের দাবি রাসায়নিক পদার্থের মাধ্যমে উপসাগরীয় এলাকায় দূষিত করছিল জাহাজটি। আগেও তাদের সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার ট্যাঙ্কারটি আটকের পর বন্দর আব্বাসে নেওয়া হয়। কেউ যদি শত্রুতা করে থাকে সেটা দক্ষিণ কোরিয়া করেছে। মিথ্যা অভিযোগে আমাদের $700 কোটি আটকে রেখেছে। যেহেতু উপসাগরে দূষণ তৈরি করছিল, সে কারণে আটক করা হয়েছে জাহাজটি। বিশ্বজুড়েই সমুদ্রে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, এটাকে জটিল করে দেখার প্রয়োজন নেই। চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। 10 জানুয়ারি বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার জয়ী দলের বিপক্ষে নামবে তারা। সেমিফাইনাল ম্যাচের 8 মিনিটেই মারুফুল হকের চট্টগ্রামের বিপক্ষে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। প্রতিপক্ষ ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সাইফকে এগিয়ে নেন এমানুয়েল। 16 মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু গোলবার বাধায় ভাগ্য সহায় হয়নি। 72 মিনিটে সাইফকে আর নিরাশ করেননি আসরের সর্বোচ্চ গোলদাতা ক্যানেথ। আরিফুলের ক্রস থেকে দলকে দ্বিতীয়বার উল্লাসে মাতান এই নাইজেরিয়ান। তৃতীয় গোলটি আসে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের পা থেকে। বাম উইং দিয়ে দারুণভাবে ঢুকে বোকা বানান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে। বৃহস্পতিবারের বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেড ম্যাচটি সেমিফাইনাল হলেও আদতে তা রূপ নিয়েছে ফাইনালে, যেখানে শিরোপা ধরে রাখার মিশনের শক্ত বাধা আবাহনীকে হারাতে মরিয়া অস্কার ব্রুজনের দল। বিপরীতে সবশেষ 2 দেখায় হারের প্রতিশোধ নিতে চায় আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। দিনগণ ঘোষণার পরও 9 জানুয়ারি হচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বহুল আলোচিত নির্বাচন। ক্লাবটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা দেবার পরও এখন পর্যন্ত ভোটার তালিকা তৈরি করা তো দূরে থাক, সাধারণ সভা আয়োজনেরও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তবে যে কোনোভাবেই হোক চলতি মাসেই মাঝেই ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী 10 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। 10 জানুয়ারি 2021 তারিখে উক্ত ম্যারাথনে অংশ নেবে দেশ ও বিদেশের এলিট রানার, সাফ রানার এবং বাংলাদেশি রানার সহ আনুমানিক 200 জন দৌড়বিদ। এরই ধারাবাহিকতায় স্পেনে, লেসোথো, বেলারুশ, ইউক্রেন এবং ভারত হতে মোট 9 জন দৌড়বিদ এসে পৌঁছেছেন ঢাকায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে গত 17 মার্চ 2020 তারিখ হতে 16 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপনের কার্যক্রমের অংশ হিসেবে এই ঢাকা ম্যারাথন। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে 4 লাখ টন সেদ্ধ এবং আতপ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে G2G ভিত্তিতে ভারত থেকে আনা হবে 1.5 লাখ টন চাল। বৈঠকে চলতি বছরের জন্য 4,384 কোটি টাকা পরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাবও অনুমোদন পায়। অর্থমন্ত্রী জানান, সুযোগ দেবার কারণেই কালো টাকা সাদা হচ্ছে বেশি। পুঁজিবাজারেও ধসের আশঙ্কা নেই। পুঁজিবাজারের বর্তমান উত্থানকে স্বাভাবিক বলেই মনে করেন মুস্তফা কামাল। জানান, বাজারে এখন বিদেশিদের বিনিয়োগ কম, প্রণোদনার কারণে বেড়েছে রেমিটেন্স আয়, আর এতেই অর্থনীতিতে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে অভিমত অর্থমন্ত্রীর।
ওই ভারত থেকে যে চাল আমদানির বিষয়টি, সেই প্রস্তাবটি একইভাবে এই কমিটিতে উত্থাপিত হয়। সেটি ছিল G2G ভিত্তিতে 1 লক্ষ মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আর 50 মেট্রিক টন আতপ চাল আমদানির ক্রয় প্রস্তাব। এটির সাথে ক্রয় মূল্য সংশ্লিষ্ট হচ্ছে 521,94,40,000 টাকা। বাড়ি সব বিক্রি হয়ে গেছে, কিন্তু বিক্রি দেখানো হচ্ছে না। আর বাড়ির বিক্রি দেখাচ্ছে না, কারণ রিয়েল প্রাইস হলো 10 টাকা, দেখাইতে হয় 1 টাকা। আর 10 টাকা দেখালে 10 টাকার উপরে স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগে। সেই স্ট্যাম্প ডিউটি আমরা কমিয়ে দিয়েছি। তো আমরা সেই কাজগুলো আমরা করেছি, এবং সেগুলো করার কারণেই এখন কালো টাকা সাদা হচ্ছে। বাংলাদেশে এখন কুড়ে ঘর কবিতায় আছে, বাস্তবে নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ের সচিত্র বঙ্গবন্ধু অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দাবি করেন 12 বছরে মানুষের ভাগ্য উন্নয়নের বড় সফলতা অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। তবে স্বাধীনতা বিরোধীদের নির্মূল করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে তিনি মনে করেন। এ সময় তিনি নানা খাতে সরকারের সাফল্য তুলে ধরেন। বলেন, করোনায় ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। গত 12 বছরে দেশের যেমন উন্নয়ন অগ্রগতি হয়েছে, প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে, বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না। বাংলাদেশে এখন কবিতায় কুড়েঘর আছে, আকাশ থেকেও কুড়েঘর সহজে দেখা যায় না। পিকে হালদারের 7 সহযোগীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন বিষয়ে আগামী 11, 12 ও 13 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। তলবকৃতদের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন শামসুল আলামিনকে 11 জানুয়ারি, নেচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সঞ্জীব কুমার হাওলাদারকে 12 জানুয়ারি, এছাড়া এমটিবি মেরিন লিমিটেডের অপর মালিক বাসুদেব ব্যানার্জি ও নেচার এন্টারপ্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জিকে 13 জানুয়ারি সকাল 10টায় দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। বেদখল হওয়া খাল ও সড়ক উদ্ধারের পর সেগুলো রক্ষায় সিটি কর্পোরেশনের পাশাপাশি স্থানীয়দের সচেতন থাকতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর কুনিপাড়ায় উত্তরা মোটরস মোড় থেকে হ্যাপি হোমস হাউজিং পর্যন্ত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন মেয়র। বলেন, রাস্তা, খাল ও ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবেই জনগণের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আমি কালশি খাল থেকে, গোদাইনাল খাল থেকে 200 ট্রাক ডাবের খোসা উদ্ধার করেছি। যেই খাল আমরা পরিষ্কার করে দেব, যেই রাস্তা আমরা পরিষ্কার করে দিব, আজকে জনগণের সহযোগিতা চাচ্ছি। সেই খাল এবং সেই রাস্তার জন্য আপনারা তদারকি করেন, সেই অঙ্গীকার কিন্তু আপনাদের থেকে আমরা চাই। প্রায় 3 সপ্তাহের বেশি সময় নিষেধাজ্ঞার পর সৌদি আরবের সাথে আবারও শুরু হয়েছে নিয়মিত বিমান যোগাযোগ। প্রথম দিন 4টি ফ্লাইট, প্রায় 1,500 যাত্রী যাচ্ছে সৌদি আরবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেখানে। প্রথম দিন ভোর আর সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট ছেড়ে গেছে। মধ্যরাতের পর রওনা করবে বাংলাদেশ বিমানের আরও 2টি ফ্লাইট। 4টি বিমানে যাবেন প্রায় 1,500 যাত্রী। কর্তৃপক্ষ বলছে, পর্যায়ক্রমে সবাইকে পাঠানো হবে। গন্তব্যে দ্রুত পৌঁছে দিতে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বিশেষ ফ্লাইটের ব্যবস্থার দাবি জানিয়েছেন আটকে পড়া যাত্রীরা। আজকে যদি না হইতো তাহলে আমি আর যাবার পারব না। আগামা লাগায় নাই, আগামা লাগাবে না। এর ভিতরে যদি তুমি আসতে পারো তাহলে আসো, না আসতে পারলে আর আমাদের করার কিছু নাই। যদি আজকে আমার হাজব্যান্ডটা যাইতে পারে, আমার জন্য অনেক সুবিধা। আজকে তো আমার না গেলে আমার পুরো টিকিটটা মাই শুরু থেকেই ছিল। তো সৌদি আরবের ফ্লাইটটা চালু হলে আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি বেড়ে যাবে আর কি। তো এই লিমিটেশনটা আমাদের আছে, এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। মাদক চোরাচালান আর সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তা ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প। এজন্য সেনাবাহিনীর নেতৃত্বে শিগগিরই কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার এ সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি সব বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের কথাও জানান। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সরকারের মূল লক্ষ্য। সভায় নিবন্ধন না থাকা ও নিষিদ্ধ কয়েকটি এনজিওর কার্যক্রম বন্ধ, ক্ষতিগ্রস্ত বনে নতুন করে বনায়নের সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পে রোহিঙ্গা কোনো ধরনের শিক্ষা কার্যক্রম বাংলায় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে নতুন করে।
ক্যাম্পগুলোতে আমরা দেখি যারা অবস্থান করছে তারা মাঝে মাঝেই মায়ানমারে চলে যাচ্ছেন, ইয়াবা নামক যে মাদক সেটা নিয়ে আসেন। এটা লাভ লোকসানের ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝে শুনছি 2-4টি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। শুধু কাঁটাতারের বেড়া নয়, এর চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, ওখানে সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে। এই অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রয়োজন বোধে বিজিবি র্যাবের সহযোগিতা নেবে এবং আউটসাইড দি ক্যাম্প আমাদের সেনাবাহিনীর যে অবস্থান সেইটাও থাকবে। তারা অনেক কিছুই কমিটমেন্ট করছে কিন্তু কাজ হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আবারও কনফার্ম করেছেন যে তিনি বায়োল্যাটারাল, ট্রাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল সব বিষয়ে তিনি সবভাবে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী তারা খুব শীঘ্রই নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় 2 যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নেত্রকোনা কেন্দ্র উপজেলার মুসলিম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ও একই এলাকার মোস্তফার ছেলে রাকিব। দুজনের বয়স 27 এবং 25 বছর। রাজধানীর কমলাপুরে রেলওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানান, বুধবার 12:30টার দিকে মালিবাগের গুলবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা রেল লাইন ধরে যাওয়ার সময় 2 লাইনে 2টি ট্রেন চলে এলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা ইয়াসমিন এর রায় দেন। অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ জানান, 7 খুনের ঘটনার পর নূর হোসেন সহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। তবুও অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখেন নূর হোসেন। গেল বছরের 2 আগস্ট সেটি উদ্ধার করা হয়। এই মামলাটা হওয়ার পরবর্তীতে নুর হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। পরে আমাদের কোর্টে মামলাটা বিচার জন্য বদলি হয়ে আসে। পরবর্তীতে এই মামলাটি রাষ্ট্রপক্ষে আমরা 6 জন সাক্ষী উপস্থাপন করেছি, বাদী এবং আয়ুসহ। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 6ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পিএসএল এর ড্রাফটে নেই বাংলাদেশের আর কোনো ক্রিকেটার। 10 জানুয়ারি লাহোরে হবে প্লেয়ার্স ড্রাফট। ক্রিস গেইল, ক্রিস লিন, রশিদ খানের সাথে প্লাটিনাম ক্যাটাগরিতে মুস্তাফিজ সহ আছেন মোট 25 ক্রিকেটার। মঙ্গলবার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে ফিজের পিএসএল খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা কম। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ গাঙ্গুলি। বুধবার বাড়ি ফেরার সব ব্যবস্থা করা থাকলেও নিজের ইচ্ছাতেই আরও একদিন হাসপাতালেই থাকতে চান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার সৌরভকে পর্যবেক্ষণ করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সপ্তাহ 3 মধ্যে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ফের হাসপাতালে আসতে হবে সৌরভকে। নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজের খবর জানাচ্ছি এবার। পাকিস্তানকে ইনিংস ও 176 রানে হারিয়ে 2-0-তে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে 186 রানে। এর আগে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে 6 উইকেটে 659 রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। আর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে 297 রান। দর্শক জানাচ্ছি অস্ট্রেলিয়া ভারত সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে আজ ভারতকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। প্রথম টেস্টে অজিতের কাছে 8 উইকেটের বাজে হারের সাথে সর্বনিম্ন স্কোরের সাক্ষী হয় ভারত। পরের টেস্টে অবশ্য বিরাট কোহলিকে ছাড়াই অধিনায়ক আজিঙ্কা রাহানের কৃতিত্বে 8 উইকেটের জয় পায় ভারত। সেই সাথে সিরিজ 1-1 সমতায় ফেরে সফরকারীরা। তবে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ইনজুরি কাটিয়ে ফিরেছে ডেভিড ওয়ার্নার। প্রস্তুত হয়ে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মাও। এসসিজির উইকেটে ঘাসের আধিক্য থাকলেও এই উইকেটে সাফল্য আছে কুলদীপ লায়নদের। কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা হলে ঘটে গোলাগুলির ঘটনা। টেকনাফ থানার ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার মিঠা পানির ছড়া এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি শামসুল আলমকে গ্রেফতার করা হয়। নিহতের ভাইয়ের দাবি, শামসুলকে অপহরণের খবরে সিএনজি অটোরিকশাটির গতিরোধ করে এলাকাবাসী। এ সময় সিএনজির ভেতর থেকে গুলি চাললে খোরশেদ নিহত হন।
টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত শেষ হয়নি এখনো। বুধবার নির্ধারিত দিনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় সময় বাড়ানোর আবেদন জানিয়েছে দুদক। একই দিনে ওসি প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। আগামী রোববার আসামিদের উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়। ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গেল বছরের 23 আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুদক। এগুলো যেহেতু সেন্সিটিভ মামলা, বিভিন্ন বিষয়ে আপনার তদন্ত করে যথাযথ রিপোর্ট দিতে হবে, খুবই সেন্সিটিভ মামলা, সে কারণে পুঙ্খানুপুঙ্খরূপে আপনার এটা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া প্রয়োজন, এই জন্য দেরি হচ্ছে। আমরা দুদকের মামলায় জামিনের দরখাস্তটা করেছি, তো দুদকের মামলা যেহেতু এটা একটা বেসলেস মামলা, সেহেতু আমরা এখানে জামিন চেয়েছি। মাননীয় আদালত যদি দয়া করেন আমাদেরকে এই মামলায় জামিন দিতে তার কোনো আপত্তি থাকার কথা নয়, যেহেতু প্রসিকিউশন পক্ষ এখানে কোনো আমাদের স্ট্রং কোনো এভিডেন্স দাঁড় করাতে পারে না। নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের টাকা দিতে না পারায় এক গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় যৌতুকের দাবিতে প্রায় স্ত্রীর উপর নির্যাতন চালাতো ভাবিচা গ্রামের আব্দুর রাজ্জাক। দাবি করা 1 লাখ টাকা না পেয়ে আজও কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালায় রাজ্জাক। এক পর্যায়ে মাথার চুল কেটে ঘরে আটকে রাখা হয় গৃহবধূকে। বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। মামলার পর গৃহবধূর স্বামী রাজ্জাক ও শাশুড়ি রহিমাকে গ্রেফতার করে পুলিশ। কম্বল দেখা যে এমন করে যেভাবে লল্লি দিয়েছে, আমার মাথা চুল তো নাই, সেভাবে লল্লি ধরেছে, লল্লি ধরে দেলাই লল্লি এলাই হাসর দিয়ে এলাই লল্লি চিপে ধরেছে। বরিশালের মুলাদিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এর রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2016 সালের 26 এপ্রিল মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আসামি শরীফুল ইসলাম। পরদিন মামলা হয়। বগুড়ার গাবতলীতে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মঙ্গলবার রাতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এর আগে আলামত সংগ্রহের জন্য ওই শাখায় 5 ঘন্টা লেনদেন বন্ধ রাখা হয়েছিল। পরে স্বাভাবিক করা হয় সকল কার্যক্রম। এরই মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজনের উপস্থিতি নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার রূপালী ব্যাংক লুটে ব্যর্থ হয়ে 2 আনসার সদস্যকে অ্যাসিড নিক্ষেপ ও ছুরি মেরে ব্যাংকের ছাদ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি যে কোনো মূল্যে রক্ষার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশনের প্রশাসক। এছাড়া বাড়িটির জায়গার উপর স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী 8 ফেব্রুয়ারি। এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থাতেই রাখতে হবে বলে জানান রিটকারী আইনজীবী। এদিকে বিপ্লবী যাত্রামোহন সেন এবং তার ছেলে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনের বাড়িটি দখলের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসককে চিঠি দিয়েছেন বিশিষ্টজনেরা। মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নবনির্মিত মুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। অবশেষে কাতারের সাথে পূর্ণ কূটনৈতিক যোগাযোগ ফিরল সৌদি সহ 4 উপসাগরীয় দেশ। পূর্ব ঘোষণা অনুযায়ী GCC সম্মেলনে এই কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন আর মিশর। দোহার উপর থেকে উঠে যায় কূটনৈতিক, বাণিজ্যিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা। অন্যতম শর্ত ছিল তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ কমিয়ে আনা, যা এতদিন মানেনি কাতার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের আস্থা অর্জনেই সৌদি যুবরাজের এ পদক্ষেপ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বাফুফের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পর্বটি হতে চলেছে বৃহস্পতিবার।
সে সময় বাফুফের পক্ষ থেকে উপস্থাপন করা হবে ফুটবল উন্নয়নের নানা পরিকল্পনা। বাফুফের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে দীর্ঘমেয়াদী কারিকুলামে একটি একাডেমি তৈরি করার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হবে। তাদের অনুমোদন পেলে এমন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি। সিলেটের লালদিঘির পাড়ে প্রধানমন্ত্রীর নাম ছবি ব্যবহার করা দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। পুলিশ জানায়, নতুন মার্কেটের বি ব্লকে চা পাতার দোকান দেন সাইফুর হোসেন সাজ্জাদ। মঙ্গলবার দোকানে শেখ হাসিনার স্টোর নামে সাইনবোর্ড দেখা যায়। এ নিয়ে তৈরি হয় সমালোচনা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় আওয়ামী লীগের নেতা আর ব্যবসায়ীরা। খবর পেয়ে সেদিন সন্ধ্যায় সাইনবোর্ড অপসারণ করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ব্যবসায়ী সাজ্জাদ। ভালোবাসার কারণে হয়তো ভুল করে ফেলছে, সে খুইলা ফেলবে। এখন দেখা যাচ্ছে যে সে খুলতেছে না, এখানে আসতেছে না, তার মনে হইতেছে সে তার উদ্দেশ্য খারাপ। স্টোরের নাম দিয়ে তারা চাঁদাবাজি করছে, তাদেরকে আমরা ধিক্ষার জানাই এবং এদেরকে প্রশাসন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিয়ে এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি আশা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালে তাকে দেখে আসার পর এ তথ্য জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক সভাপতি ডক্টর AZM জাহিদ। বুধবার দুপুরে ব্যারিস্টার মওদুদকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ। বেশ কিছুক্ষণ মওদুদ আহমদের শয্যা পাশে ছিলেন তারা। রক্তস্বল্পতা, রক্তচাপ সহ নানা সমস্যার কারণে কয়েকদিন ধরেই রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রবীণ আইনজীবী মওদুদ আহমদ। সরকারের যুগ পূর্তি উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের নেয়া নানা উন্নয়নমূলক কর্মসূচি উল্লেখ করে এ সকল কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নতুন বছরে সব ধরনের দুর্যোগ থেকে দেশকে রক্ষা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় দোয়া মাহফিলে। চাহিদা মিটিয়ে ইলিশ রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। এক্ষেত্রে আগামী 5 বছরে ইলিশ রপ্তানি করা যৌক্তিক হবে না বলে মনে করেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ইলিশ উৎপাদনের আগের চেয়ে বেড়েছে সেটিও জানান তিনি। আগে 3.5 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হলেও এখন তা 5.5 লাখের কাছাকাছি। এর পাশাপাশি মাংস উৎপাদনে বেড়েছে বলে দাবি করেন সম রেজাউল করিম। বাংলাদেশের সকল মানুষের কাছে ইলিশের স্বাদ পৌঁছে দিতে চাই, তারপরেই বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানির কথা বিবেচনা করি। আমার মনে হয় আগামী 5 বছরেও বাণিজ্যিক ভিত্তিতে ইলিশ রপ্তানি করা যৌক্তিক হবে না। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্রকে সংবর্ধনা দিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। চট্টগ্রাম সার্কিট হাউসে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যময় সম্পর্ক রয়েছে। উভয় দেশের সরকারও এই ব্যাপারে আন্তরিক। দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। দেশের বাজারে সোনার দাম ভরিতে 1983 টাকা বেড়েছে। 22 ক্যারেট সোনার ভরি 74,650 টাকা। সকাল থেকে সারা দেশে নতুন দর কার্যকর হয়েছে। এর আগে গেল 2 ডিসেম্বর সোনার দাম ভরিতে 1166 টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর কার্যকর হওয়ায় 21 ক্যারেট 71,500 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হচ্ছে 52,430 টাকায়। অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বিদায়ী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 14 বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হয়েছে। তার মধ্যে 8 বার বেড়েছে, কমেছে 6 বার। বরিশালে বৌভাতে খাবারের মাংস কম দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার রাফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সজীব মীর ও রুনা বেগমের বৌভাত ছিল মঙ্গলবার। সেখানে খাবারের মাংস কম দেয়া নিয়ে দুপক্ষের
কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় বরের চাচা আজহার নিহত হয়। এ ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিলর ভালাদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটিতে 12টি জাতির আলাদা সংস্কৃতি রয়েছে। এর সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশি বিদেশি পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবেন। প্রয়াত রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা জাফর আহমেদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সাতকানিয়ার জাফর আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভায়। বক্তারা বলেন, ক্ষণজন্মাই রাজনীতিবিদ ৭১-এ জীবন বাজি রেখে লড়াই করেছেন। যুদ্ধ শেষে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানও সৃষ্টি করে গেছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়েছে। দুপুরে নবনির্মিত মুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান, যেখানে আছে অসংখ্য পাহাড়, গিরি, ঝর্ণা। তবে দর্শনীয় স্পট হিসেবে সবার পছন্দের শীর্ষে দেবতাখুম, যাকে বলা হয় খুমের রাজা। প্রতিদিন এখানে নামে পর্যটকের ঢল। এই খুমে আসা যাওয়ার পথে রোমাঞ্চকর ট্রেকিংও এক অনন্য অভিজ্ঞতা। দুপাশে রয়েছে সুউচ্চ পাহাড়ের মাঝখানে প্রবাহিত স্বচ্ছ পানির ধারা। পাথরের দেয়ালে প্রকৃতির শৈল্পিক ছোঁয়া, আর পথে পথে ছোট ছোট ঝর্ণা, যেন অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের আধার এই দেবতাখুম। বান্দরবানের অন্যতম আকর্ষণীয় স্থান এটি। রোয়াংছড়ি হয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে শিলবাধা পাড়া, সেখানে থেকে ট্রেকিং করে কিছুটা পথ গেলেই দেবতাখুম। দুই পাশে পাহাড়, মাঝখানে যে আপনার একটা পানি প্রবাহমান, অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি ফার্স্ট এরকম একটা জায়গায় আসছি, বাংলাদেশে থাইল্যান্ডের ফিল পাচ্ছি। নীলাচল গেছিলাম, বাট ওইখানে এত মজা লাগে নাই যতটা মজা এই 30-40 মিনিট হেঁটে আমাদের লাগছে। অন্যরকম, আর সবসময় পাহাড় আমাকে টানে। এই যে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়াটা, এটা সবচেয়ে বেশি ভালো লাগলো আর কি। অনেক স্পট আছে, তার মধ্যে একটা হচ্ছে দেবতাখুম জায়গাটা, এটা হচ্ছে অন্যরকম। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।